প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, বাংলাদেশের আসলে টোটাল যে ঋণ, এটা দেশীয় এবং বিদেশি যে সূত্রগুলো থেকে বাংলাদেশ যে লোন, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় এগুলো রিপোর্ট দেখেছি এবং গত 15 বছরে শেখ হাসিনার সময় এটা অনেক বৃদ্ধি পেয়েছে। সে সংক্রান্ত আমরা বিভিন্ন ধরনের প্রতিবেদন আমরা কিন্তু দেখেছি, বিজনেস স্ট্যান্ডার্ড সহ বিভিন্ন পত্রিকায়, মিডিয়াতে কিন্তু এসব খবর দেখেছি। তো আজকে টিভিএস যে লিড রিপোর্টটি পাবলিশ করেছে সেটা হচ্ছে এই যে ডেট ম্যানেজমেন্টে সরকারের যে ঋণ ব্যবস্থাপনায় এটা যেহেতু অনেক বেড়েছে আকারে, তো এগুলো ব্যবস্থাপনা নিয়ে আসলে সরকার ভাবছে আলাদা কোনো উইং করা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে সেরকম হতে পারে। এটা আসলে সরকার যে সম্প্রতি যে জুনের 2 তারিখে যে বাজেট পেশ করলো, সেখানে যে মধ্যমেয়াদী যে সামষ্টিক অর্থনীতির কাঠামো নিয়ে যে বিস্তারিত আলোচনা, সেখানে কিন্তু বিষয়টি এসেছে এবং টিভিএস এ সংক্রান্ত একটি রিপোর্ট পাবলিশ করেছে। আজকে এটা লিড রিপোর্ট ছিল। রিপোর্টটি করেছেন টিভিএস স্পেশাল করেসপন্ডেন্ট কাশেম এবং সাথে মহসিন ভিয়া ছিলেন। সো দর্শক, আমরা কাশেমের সঙ্গে আলোচনা করব আজকে এই বিষয়টা নিয়ে, যে আসলে জিনিসটা কি, ঋণ ব্যবস্থাপনার জন্য আলাদা অফিস ভাবছে, কেন ভাবছে। কাশেম, এভাবেই যদি শুরু করি যে ঋণ ব্যবস্থাপনার জন্য আলাদা কোনো একটা উইং করার কথা ভাবছে, তো স্বাভাবিকভাবে আসলে কেন বিষয়টি আপনি আগে এটা আলোচনা করতে চাই। ধন্যবাদ আপনাকে। এখন আসলে আমাদের যে ঋণ, সেটা হলো সরকারের যে অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণ নেয়, সেটা ব্যাংক থেকে হোক, ট্রেজারি বন্ড বিল বা সঞ্চয়পত্র থেকে হোক, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে দেখাশোনা করে, বা বাংলাদেশ ব্যাংকই গভর্নমেন্টের পক্ষে এগুলি অপশন করে। হ্যাঁ, আর বিদেশি ঋণের হচ্ছে অংশটা দেখে হচ্ছে আমাদের ইআরডির যে ফাবা আছে, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, জি, তাহলে তারা হচ্ছে এটা দেখাশোনা করে। এবং এটা হচ্ছে যে এই যে দুই সংস্থার যে একটা হিসাবেরও অনেক সময় তারতম্য থাকে। এবং এই দুই জায়গা থেকে অলরেডি হচ্ছে ফাইন্যান্স ডিভিশনে একটা এই গভর্নমেন্টের ট্রেজারি অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট একটা উইং আছে। তারা হচ্ছে দুই জায়গা থেকে তথ্য সংগ্রহ করে কিছু অ্যানালাইসিস করে। কিন্তু এই যে এভাবে ছড়ায় ছিটিয়ে যে ঋণের এটা হচ্ছে নিয়ে যে ধরনের স্টাডি আসলে হওয়া দরকার, যে আমরা কোন ঋণ নিব বা কোন ঋণ নিলে আমাদের জন্য ভালো, কোনটা নেওয়া উচিত না, বা ঋণ নেওয়ার জন্য আরও কী কী অল্টারনেটিভ সোর্স ক্রিয়েট করা যায়, এগুলো নিয়ে হচ্ছে ব্যাপক বিস্তর কোনো কার্যক্রম সরকারের মধ্যে নেই। তো এখন অর্থ মন্ত্রণালয় যেটা বলছে যে এই যে আপনার যে ফাইন্যান্সের যে কিছু রিস্ক আছে, আমি শুধু ঋণ করলে তো হবে না, সেই ঋণটা আমি কিভাবে ব্যবহার করলাম এবং সেই ঋণ ফেরত দেওয়ার যে একটা প্রেশার, সেটা ইকোনমিতে কী প্রভাব ফেলবে, এগুলি হচ্ছে অ্যানালাইসিস করে এই রিস্কটা কমানো এবং হচ্ছে ডেট ম্যানেজমেন্টটা আর একটু ডেভেলপ করার জন্য আলাদা একটা অফিস গঠন করার কথা তারা বলছে। এবং এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, আরও কিছু ঋণ আছে যেটা সরকারের এই ঋণের হিসাবে আসে না। সেটা হলো যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, তারা ইন্ডিভিজুয়ালি হচ্ছে কর্পোরেশন বা স্টেট ওন এন্টারপ্রাইজেস যেগুলো, হ্যাঁ, তারা হচ্ছে গ্যারান্টি দেয়। তারা দেশের ভিতর থেকেও নেয়, বিদেশ থেকেও নেয়। এই ধরনের ঋণের পরিমাণও 1 লাখ কোটি টাকার উপরে। তো সেগুলির হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য থাকে না। তারা যখন এই তথ্য পাওয়ার জন্য তাদের সব প্রতিষ্ঠানকে চিঠি দিতে হয় যে তোমার কোথায় কি ঋণ আছে। এক এক মিনিস্ট্রি দেখা যাচ্ছে যে শিল্প মন্ত্রণালয়ের বা জ্বালানিগুলো হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষে বিভিন্ন ব্যাংক হচ্ছে গ্যারান্টার দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো এই সামগ্রিক বিষয়টাকে এক জায়গা থেকে যদি দেখা হয় এবং বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে এখানে কোথায় ঝুঁকি আছে, কোথায় লুফলস আছে এবং আমাদের কোন দিকে প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে আইডেন্টিফাই করা সহজ। রাইট। তো সেটা হয়তো সুবিধা হবে, বাট আমরা জানি না যে ইআরডির যে রোল, বেসিক্যালি সেখানে কোনোটা ইআরডির রোল সেটা খর্ব হবে কিনা, সেটা পরে দেখা যাবে সরকার করলে। কিন্তু এই যে আসলে বাংলাদেশের সরকারের লোনের স্থিতিটা কত এখন, এর মধ্যে দেশি কত, বিদেশি কত? জি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের রিপোর্টে আজকে আছে যে আমরা যদি এই চলতি অর্থ বছরে, এখন তো জুন মাস, তো 30 জুন এই বাজেটটা শেষ হবে। এই রিভাইজ বাজেটে হচ্ছে গভর্নমেন্ট যে প্রজেকশন করছে সেটা হচ্ছে 21,12,000 কোটি টাকা হবে। এর মধ্যে হচ্ছে আপনার 11,98,000 কোটি টাকা হচ্ছে ডোমেস্টিক লোন এবং 9,14,000 কোটি টাকা হচ্ছে বিদেশি লোন।
এবং তারা যেটা প্রজেকশন করছে যে 2028 সালে 27-28 অর্থ বছরের জন্য, মানে এখন থেকে ঠিক 3 বছর পরে এই ঋণের পরিমাণ, টোটাল ঋণের পরিমাণ 28,94,000 কোটি টাকা হবে। 21 লাখ থেকে 28 লাখ, এবং প্রায় 8 লাখ কোটি টাকা বেড়ে যাবে। এর মধ্যে হচ্ছে ডোমেস্টিক লোন বেড়ে হবে হচ্ছে 16,86,000 কোটি টাকা, এবং বৈদেশিক লোন হচ্ছে 12,08,000 কোটি টাকা হবে। আচ্ছা, তো এটা কি আপনি আমাদের যেমন অনেক সময় আমরা দেখেছি টিবিএস এরও রিপোর্টে এসেছে, এই লোনগুলো কি পরিমাণ বেড়েছে আমরা যদি দেখি যে ধরেন গত 10-15 বছরে বা গত 5 বছরে এরকম কোনো হিসাব? জি, আমরা এটা একটা নিউজ করেছিলাম যে শেখ হাসিনার পতনের পর গত বছরের 5 আগস্ট যে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো 2009 সালে, তখন আসলে সরকারি কী পরিমাণ ঋণ ছিল, এবং যখন 5 আগস্ট হলো আওয়ামী লীগ চলে গেল, তো ওই সময় ঋণের পরিমাণ কত, তাতে আমরা দেখছি যে এই ঋণ মোটামুটি 4-5 গুণ বেড়েছে। এবং এই বাড়ার পেছনের যে কারণ সেটা হলো, আপনি যদি খেয়াল করেন যে এই গত 15 বছরে কিন্তু দেশে অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে যেটা আসলে কল্পনা করা যায় না। যেমন আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প, 1,13,000 কোটি টাকার প্রজেক্ট। বিলিয়ন ডলারে বললে এটা 14-15 বিলিয়ন ডলার, এর মধ্যে রাশিয়ার লোনই আছে 12 বিলিয়ন ডলার। হ্যাঁ, রাশিয়ার লোন আছে। এই যে মেট্রো রেল, যেটার সুবিধা আমরা ঢাকাবাসী পাচ্ছি, তো এখানে হচ্ছে জাইকার লোন আছে প্রায় 4 বিলিয়ন ডলার। পদ্মা সেতুর মতো বড় প্রজেক্ট, কর্ণফুলী টানেল, এর ধরনের অনেক বড় বড় প্রজেক্ট আসছে। এবং আরেকটা বিষয় যে বাংলাদেশের অবকাঠামো খাতে কিন্তু একটা চেঞ্জ এই 15 বছরে আসছে, যে দেশের যে মেজর হাইওয়েগুলি, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে 4 লেন, ঢাকা উত্তরবঙ্গ হাইওয়ে 4 লেন, এবং হচ্ছে পদ্মা সেতুর লিঙ্ক হয়ে যে দক্ষিণবঙ্গের রাস্তা সেগুলি চেঞ্জ হয়েছে, এবং ঢাকা সিলেট হাইওয়ে সেটাও কিন্তু 4 লেনের কাজ মোটামুটি শেষের দিকে। ফলে এই সময়ে ফলে সরকারের হচ্ছে যে ঋণ গ্রহণটাও বেড়েছে। এখানে একটা বিষয় যে বাংলাদেশ যেহেতু এলডিসি ছিল এবং কনসেশনাল লোন পেয়েছে, ফলে ওই সময় ঋণ নেওয়াটা হচ্ছে এটা মানে অযৌক্তিক না। ঋণ নেওয়াটা ওই সময় ভালো হয়েছে, কারণ আপনি গ্রাজুয়েশনের পরে যদি এই প্রজেক্টগুলো করতে যেতেন তখন হচ্ছে আমাদেরকে আরও অনেক বেশি ভালো সুদ দিতে হতো, এবং এই ঋণের মেয়াদও হয়তো কম, অল্প সময়ে সেই ঋণ পরিশোধ করতে হতো। ফলে ওই সময়টাতে হচ্ছে ঋণের পরিমাণ প্রায় 4-5 গুণ বেড়েছে। আচ্ছা, তো এটা ধরেন যে প্রজেক্টগুলো বললেন এগুলো ফরেন লোন, আর আমাদের যে দেশীয় সোর্সগুলো থেকে যে লোন নেয়, তো সেটা আসলে কেন বাড়ছে? এটা হলো আপনি যদি গত কয়েক বছরের বাজেটটা দেখেন, বা এইবারের বাজেটও, যে সরকার যে পরিমাণ রাজস্ব আহরণ করে তার পুরোটাই সরকারের অপারেটিং এক্সপেন্ডিচারে চলে যায়। সরকারি চাকরিজীবীদের বেতন, এই ঋণের সুদ পরিশোধ, সোশ্যাল সেফটিনেট, ভর্তুকি ইত্যাদিতে চলে যায়। ফলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস যা হয় তার মোটামুটি প্রায় পুরাটাই হচ্ছে দেশি বা বিদেশি ঋণের উপর সরকারকে নির্ভর করতে হয়। এবং যদি কোনো কারণে হচ্ছে রেভিনিউ ফল করে, তাহলে হচ্ছে ঋণের পরিমাণ আরও অনেক বেড়ে যায়। এবং অনেক সময় আপনার অপারেটিং এক্সপেন্ডিচারটাও হচ্ছে আপনি ঋণ করে পরিশোধ করতে হয়। যে আপনি দেখেন যে এবছর যে জুলাই থেকে, অর্থ বছরের শুরু থেকে যে আন্দোলন, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত, এই যে প্রায় 3-4 মাসে কিন্তু হচ্ছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের রেভিনিউ আহরণ হচ্ছে অনেকটা নেগেটিভে চলে গেছে। এবং সম্প্রতি এনবিআরের আন্দোলনে তারা তো স্ট্রাইকই করলো, তখনও তো আসলে রাজস্ব আহরণ, কিন্তু তখন হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেতন তো সরকার বকেয়া রাখতে পারবে না, তখন ইনস্ট্যান্ট হচ্ছে লোন নিতে হয়, এবং অনেক ঋণের কিস্তিও হচ্ছে আবার ঋণ নিয়ে পরিশোধ করতে হয়। ফলে আমাদের যদি হচ্ছে রেভিনিউটা না বাড়ানো সম্ভব হয়, তাহলে হচ্ছে এই আমাদের যে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ, সেটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এবং আমরা তো দেখছি প্রতি বছরই আসলে রেভিনিউ কালেকশনের যে টার্গেট সেটা ফেল করে এভরি ইয়ারই। কেন যেন আমরা জানি না, এই যে প্রস্তাবিত বাজেট আগামী অর্থ বছরে সেটা হবে কিনা, সেখানেও অনেকে এটা বলে থাকে যে এই রেভিনিউ টার্গেটটা আনরিয়েলিস্টিক। তো এই যে দেশীয় সোর্স থেকে যে আপনি ধরেন ট্রেজারি বিল বন্ড, যেটা মেইনলি তো এটার মাধ্যমেই নিয়ে থাকে সরকার লোনগুলো, তো সেখানে তো সুদের হার ধরেন যে অনেক বেড়ে গিয়েছিল, মাঝখানে এটা 12%, সম্প্রতি হয়তো একটু কমেছে। তো আপনার এই যে সরকারের যে ধরেন যে তারপরে এলডিসি গ্রাজুয়েশনের পরে যেটা আপনি রাইটলি পয়েন্ট আউট করলেন যে আমাদের সুদের হার বেড়ে যাবে, এবং তারপরে বললেন যে অনেক সময় হচ্ছে যে রেভিনিউ বা অপারেটিং এক্সপেন্সেসের জন্য লোন করতে হয়, হুইচ ইজ বাজেট সাপোর্ট। আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এই যে আইএমএফ থেকে এখন যে লোন আসছে, এটা তো বাজেট সাপোর্ট। সো বাজেট সাপোর্ট মানে আপনার অপারেটিং এক্সপেন্সেস চালানোর জন্য। তো আসলে যে এই যে
আমরা কি একটু ঋণের দিকে নির্ভরশীলতা বাড়ছে আমাদের বাংলাদেশে? এটা হচ্ছে আপনার ফাইন্যান্স ডিভিশনের যে স্টাডি বা অ্যানালাইসিস, সেখানে তারা বলছে যে আসলে IMF এর যে একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী আমাদের লোনটা হচ্ছে রিজনেবল আছে। IMF এর হিসাব পার্সেন্ট অফ জিডিপিতে, হ্যাঁ, ওটা হচ্ছে 55% পর্যন্ত এটা বাংলাদেশের জন্য সহনীয়, এটা IMF বলে থাকে। এখন তো আছে তো আমাদের এখন হচ্ছে এই চলতি অর্থ বছরের রিভাইজ বাজেটে হচ্ছে 37.41% এবং 2028 সালে এটা 37.72% যাবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে ধরুন যে অনেক ধনী দেশ, উন্নত দেশগুলো আপনি যদি দেখেন যে তাদের লোন টু ডেট টু জিডিপি হচ্ছে 80%, কিন্তু আমেরিকার 150%, জাপানের আছে, তারপরেও তাদের হচ্ছে টেনশন নাই, কারণ তাদের হলো ট্যাক্স টু জিডিপি রেশিও 50%, 60%। কোনো দেশের ঋণ যদি তার জিডিপির হচ্ছে 100 গুণ হয় এবং তার রেভিনিউ যদি জিডিপির 50% হয়, তাহলে তো সে 2 বছরের রেভিনিউ দিয়ে তার পুরো ঋণটা পরিশোধ করতে পারবে। কিন্তু আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও হলো 8%। আমার যদি হচ্ছে 40%ও হয় আমার লোন জিডিপির অনুপাতে, আমি এই টোটাল 5 বছরের রেভিনিউ লাগবে আমার এই ঋণ পরিশোধ করতে, যদি রেভিনিউর পুরাটাই যদি পরিশোধ করি। এই জায়গায় হচ্ছে ফাইন্যান্স ডিভিশন হলো রিস্কি বলছে যে আমাদের ডোমেস্টিক লোনের ক্ষেত্রে যে আপনি দেখেন যে এই অর্থ বছরের বাজেটে হচ্ছে 1 লাখ কোটি টাকার উপরে শুধু ঋণের সুদ পরিশোধে যাবে, ডোমেস্টিক ঋণ। এবং এটা আমার হচ্ছে 8 লাখ কোটি টাকার বাজেটের মধ্যে যদি 1 লাখ কোটি টাকা যায়, প্রায় 12% শুধু সুদ বাবদ এখানে চলে যাবে। আর এক্সটার্নাল লোন, যেটা এক্সটার্নাল লোনের হচ্ছে এখন পর্যন্ত আমাদের সুদ ব্যয় কম আছে, এই অর্থ বছরে হচ্ছে এটা 15,000 কোটি টাকা এবং 2027 সালে 27-28 অর্থ বছরে এটা 27,000 কোটি টাকা হবে। এবং এইখানে হচ্ছে ফাইন্যান্স ডিভিশন একটু রিস্ক ফিল করছে এই কারণে যে আমাদের হলো এক্সপোর্ট গ্রোথ আসলে ওরকম মাত্রায় নাই, এবং আগামী বছর নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশন হবে, আমাদের জিএসপি ফ্যাসিলিটিস থাকবে না, ফলে 29 পর্যন্ত ফ্যাসিলিটিস থাকবে আমাদের। এটা ইউরোপ যুক্তরাজ্য এরকম 2029 পর্যন্ত থাকবে, মানে এটা তো এলডিসি গ্রাজুয়েশনের পরে 3 ইয়ার্স থাকবে। এটা ধরেন যে আপনার স্বীকৃত 29-এর পরে থাকবে না। হ্যাঁ, কিন্তু এই যে 29 সাল পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে এবং কানাডা, অস্ট্রেলিয়া এরা হচ্ছে দিতে রাজি হয়েছে, এবং সম্প্রতি চায়না দিতে রাজি হয়েছে, কিন্তু বাকিরা এখনও রাজি হয় নাই। তো যাই হোক, সরকার মনে করছে যে, সরকার বিভিন্ন স্টাডিতেও আছে যে এলডিসি গ্রাজুয়েশনের ফলে আমাদের এক্সপোর্ট হচ্ছে $7 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ওই সময় যদি হচ্ছে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়, এবং ওই সময় কিন্তু আমাদের এই যে লোনের কনসেশনাল লোন কমে যাবে, কমার্শিয়াল লোন নিতে হবে, ইন্টারেস্ট রেট বেশি, ঋণের গ্রেস পিরিয়ড কমে যাবে এবং রিপেমেন্ট টাইম শর্ট হয়ে আসবে। ফলে তখন হচ্ছে যদি এক্সপোর্টের গ্রোথটা আমরা ঠিক মতো না রাখতে পারি, তাহলে এটা হচ্ছে পরিশোধের ক্ষেত্রে একটা প্রেশার তৈরি হবে। একই সাথে হচ্ছে আমাদের যে কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে, টাকার ডিভ্যালুয়েশনের কারণে এই একই পরিমাণ ঋণ পরিশোধ করতে কিন্তু সরকারি বাজেট থেকে বেশি টাকা ব্যয় করতে হবে। আমাদের তো টাকা দিয়ে ডলার কিনে পরিশোধ করতে হয়। এই কারণে হচ্ছে যে এটা ওভারঅল ম্যাক্রো ইকোনমির জন্য একটু তারা বলছে যে এটা বেশ রিস্কি হতে পারে যদি এক্সপোর্ট স্থিতিশীল রাখা না যায়। এবং টোটাল আসলে এটা ব্যবস্থাপনার জন্য যে সামনে ঝুঁকি আছে, যেটা মধ্যমেয়াদে তারা দেখছে, এবং সেই অনুযায়ী ফাইন্যান্স কাজ করছে। আপনার রিপোর্টে আমরা যেটা এভাবে দেখছি। সো কে কাশেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের আসলে ঋণ পরিস্থিতি এবং ব্যবস্থাপনায় সামনে যে ঝুঁকি দেখছে সরকার নিজেই সেটা বলছে, এবং মধ্যমেয়াদী বাজেট কাঠামোর মধ্যে তারা বিষয়টি এনেছে, বিস্তারিত আলোচনা করেছে, এবং এগুলোর ম্যানেজমেন্ট নিয়ে তারা আসলে নতুন করে ভাবছে যে কিভাবে করা যায় এবং বাংলাদেশের ঝুঁকির মাত্রাটা সামনে যাতে কম থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। দর্শক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এ পর্যন্তই আজকে ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।